বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী। এখানে তোমার কি নিয়ম দেওয়া আছে যে জীবী যুক্ত শব্দ, দেখো জীবী যুক্ত শব্দের সবসময় দীর্ঘইকার বসে। কি বসে? দীর্ঘইকার। যেমন দেখো শ্রমজীবী, কৃষিজীবী, পেশাজীবী, মৎস্যজীবী। কিন্তু জীবিকা যদি কখনো পরীক্ষায় আসে সেই ক্ষেত্রে বর্গের জ দীর্ঘই বয়রসই কয়াকার এটা হবে। কিন্তু জীবী যুক্ত যত শব্দ আছে প্রত্যেকটা শব্দে বর্গের জয় দীর্ঘই বয় দীর্ঘই হবে, শুধু জীবিকা এই শব্দ ছাড়া। প্রিয় এইচএসসি 27 ও আসন্ন 28, আজকে আমরা আলোচনা করবো বানান এই টপিকটি নিয়ে। 2024 সালে ঢাকা বোর্ডে যে বানানগুলো এসেছিল সেই সম্পর্কিত আলোচনা আমরা আজকে করবো, সমাধান ও বিশ্লেষণ করবো যে কেন এই বানানটা ঠিক বা কেন এই বানানটা ভুল হলো। চলো এখন 2024-এ ঢাকা বোর্ডে যে বানানগুলো এসেছিল দেখো, ক্ষতিগ্রস্ত, সূচিপত্র, বুদ্ধিজীবী, শাশুড়ি, উপরোক্ত, দুরবস্থা, অপেক্ষামান, সত্ত্বাধিকারী। তার মানে এখানে যে বানানগুলো আছে প্রত্যেকটা বানানে এক বা একাধিক ত্রুটি বা ভুল আছে। আজকে আমরা তারই একটা ব্যাখ্যামূলক আলোচনা করব। তাহলে দেখো আমাদের প্রথম যে বানানটি সেটার প্রমিত বানান হবে ক্ষিয় তৈরস্বই গয়রফলা দন্ত শৈত। কেন হলো দেখো, শব্দটি ক্ষতি, এ দেখো ক্ষতি বানানটা ক্ষিয় তৈরস্বই, এর কোনো ভুল নেই, ক্ষতি। আর এই যে গ্রস্ত, এই গ্রস্ত শব্দের এই যে দন্ত শৈত এই যুক্ত বানানটা সাধারণত হবে। তাহলে এখানে গ্রস্ত মানে যা ধরা বা আক্রান্ত হয়েছে এরকম। আর অনেকেই আমরা জানি যে স্থান দন্ত শৈত একান্ন স্থান, ওই স্থানের মতো করে আমরা ভাবি যে তাহলে ক্ষতিগ্রস্ত হবে, যেহেতু স্থান তাহলে সেই অনুযায়ী ক্ষতিগ্রস্ত, কিন্তু না, স্থান স্থানের জায়গায়, আর ক্ষতির সাথে যে গ্রস্ত সেটা হচ্ছে গয়রফলা দন্ত শয় ত। তাহলে অনেকে স্থান শব্দের প্রভাবে ভুল করে স্থ ব্যবহার করেন, যা এখানে প্রযোজ্য নয়। তাহলে মূলত ক্ষতির সাথে যে গ্রস্ত অর্থাৎ ক্ষতিতে আক্রান্ত এরকম শব্দের বানানে কি হবে? ক্ষিয় তৈরস্বই গয়রফলা আর অবশ্যই দন্ত শয় ত, নট থ। ওকে, আমাদের দ্বিতীয় বানানটি দেখো, সূচিপত্র। সূচিপত্র এই বানানটা হবে দন্তস্বয় দীর্ঘ উ চৈরস্বই প তৈরফলা। এখন কেন এরকমটা হলো? বাংলা বানানের নিয়মে আমরা জানি যে বিশেষ করে যে সকল শব্দ তৎসম বা তদ্ভব এই সকল শব্দে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রস্বই বা দীর্ঘইকারের জায়গায় রস্বইকার লেখার নিয়ম আছে বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী। তাহলে কি বললাম যে বাংলা একাডেমির বাংলা বানানের নিয়মে দেখা যায় যে যে সকল শব্দ তদ্ভব বা সংস্কৃত ভাষা থেকে এসেছে সেই সকল শব্দে অধিকাংশ ক্ষেত্রে রস্বই বা দীর্ঘই জায়গায় আমরা সাধারণত নির্ভুলের জন্য রস্বইটা বেশি দেখি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই যে সূচি বানানটা দন্তস্বয় দীর্ঘ চয় দীর্ঘই, দন্তস্বয় দীর্ঘ চয় দীর্ঘ এরকম অনেকে লিখে থাকে, কিন্তু আসলে এইটা নিয়ম অনুযায়ী লিখতে হবে কি দন্তস্বয় দীর্ঘ উ চয় রস্বই। ঠিক একইভাবে এই যে সূচি মানে কি তালিকা, ঠিক একইভাবে সূচিপত্র মানে অনুষ্ঠান সূচি, তারপরে এই যে অনুষ্ঠানের পরে যে সূচিটা সেটাও দন্তস্বয় দীর্ঘ চয় রস্বই। তার মানে সূচিযুক্ত শব্দের বানানটা হবে দন্তস্বয় দীর্ঘ উ আর চয় রস্বই। আশা করি বুঝতে পেরেছো। পরের শব্দটা দেখো, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী এখানে তোমার কি নিয়ম দেওয়া আছে যে জীবী যুক্ত শব্দ, দেখো জীবী যুক্ত শব্দের সবসময় দীর্ঘইকার বসে। কি বসে? দীর্ঘইকার। যেমন দেখো শ্রমজীবী, কৃষিজীবী, পেশাজীবী, মৎস্যজীবী। কিন্তু জীবিকা যদি কখনো পরীক্ষায় আসে সেই ক্ষেত্রে বর্গের জ দীর্ঘই বয়রসই কয়াকার এটা হবে। কিন্তু জীবী যুক্ত যত শব্দ আছে প্রত্যেকটা শব্দে বর্গের জয় দীর্ঘই বয় দীর্ঘই হবে, শুধু জীবিকা এই শব্দ ছাড়া। জীবিকা শব্দের বানান হবে বর্গের জয় দীর্ঘই বয়রসই কয়াকার। আশা করি বুঝতে পেরেছো। আমাদের পরের শব্দটি হচ্ছে শাশুড়ি। পরের শব্দটি কি? শাশুড়ি। শাশুড়ি বানানটা কি হবে? তালবস্বয়াকার, তালবস্বয় রসৌ রয় দীর্ঘহীন। এখন দেখো এখানে ব্যাখ্যাটা কি আছে যে শাশুড়ি একটি খাঁটি বাংলা শব্দ। যদি কখনো পরীক্ষায় আসে তোমাদের অ্যাডমিশন টেস্টে যে শাশুড়ি কোন ভাষা শব্দ বা কোন জাতীয় শব্দ, এটা হবে খাঁটি বাংলা শব্দ, এই অঞ্চলের শব্দ। এবং এই খাঁটি বাংলা শব্দের এই শব্দের বানানে কখনো বফলা বসে না, কখনো বফলা বসে না। তার মানে শাশুড়ি একটি খাঁটি বাংলা শব্দ, তাই এখানে কোনো বফলা নেই। অন্যদিকে শ্বশুর দেখো, এই যে শ্বশুর এটা কিন্তু তৎসম শব্দ, শ্বশুর কিন্তু তৎসম শব্দ। তার মানে শাশুড়ি খাঁটি বাংলা শব্দ আর শ্বশুর আবার সংস্কৃত বা তৎসম শব্দ, দুই শব্দ দুই জায়গা থেকে এসেছে। তো শাশুড়ি যেহেতু খাঁটি বাংলা এই জন্য কোনো বফলা হবে না, আর শ্বশুর তৎসম শব্দ এই জন্য শ্বশুর বানানে বফলা হবে। এই জন্য তালবাসয় ব তালবাসয় রস্যু র এটা হচ্ছে শ্বশুর বানানের প্রমিত বানান, আর শাশুড়ি বানানে কখনো বফলা হবে না। আশা করি বুঝতে পেরেছো। আমাদের পরের শব্দটা, এটা তোমরা বিশেষ করে সৃজনশীল লেখার ক্ষেত্রে বা তোমরা যে যেখানেই লেখো না কেন এই শব্দটা অধিকাংশ ক্ষেত্রে আমরা অধিকাংশ মানুষ ভুল করি। উপরোক্ত এই কথাটা লিখি বা বলি উপরোক্ত, কিন্তু না, দেখো এখানে আমরা ব্যাখ্যা করেছি কি দেখো উপরি আর উক্ত সন্ধির নিয়মে
উপরি আর উক্ত। এই উপরি আর উক্ত এই দুটা মিলে মূলত হয় উপরযুক্ত। কি হয়? উপরযুক্ত। এটি একটি স্বরসন্ধির নিয়ম অনুযায়ী সাধিত। এখন উপরি শব্দের রস্যইকার আর উক্ত শব্দের উকার এই দুইটা মিলে জ হয় সন্ধির নিয়মে। ঠিক এই জন্যই উপরি, দেখো এই যে রয়ের উপরে যে এই যে উপরি রয়ের সাথে যে রসিকার আর উক্ত এর প্রথমে যে উ অর্থাৎ রস্যইকারের পরে যদি রসুকার থাকে উভয় মিলে জ হয়ে যায়। কি হয়ে যায়? জ। ঠিক এই জন্যই উপরি যোগ উক্ত এইটার সন্ধি নিয়মে হবে উপরযুক্ত। কি হবে? উপরযুক্ত। আবার অনেক সময় তোমরা যদি উপরি উক্ত লেখো তাহলে কিন্তু সেটা ভুল যাবে না, এটা প্রচলিত। তাহলে উপরোক্ত এই কথাটি বলা বা লেখা যাবে না, কি বা বলতে হবে বা লিখতে হবে হয় উপরি উক্ত অথবা সব থেকে ভালো হয় উপরযুক্ত, এটা বললে বা লিখলে। আমাদের পরের শব্দটা দেখো, দুরাবস্থা। প্রমিত বানান হবে দয়রস্যু র ব দন্ত শয় থয় আকার। এখন দেখো দয়রস্যু র, আমরা জানি যে দূর দুইটা আছে, একটা হচ্ছে দয় দীর্ঘ র, এই দূর মানে হচ্ছে অনেক দূরে, এটা বোঝায়। আর একটা আছে দয়রস্যু র, এই দূর মানে হচ্ছে খারাপ, বাজে অবস্থা বা নেতিবাচক অর্থ। তাহলে দেখো দুর্যোগ অবস্থা মানে হচ্ছে খারাপ অবস্থা বা দুর্দশা। তো এই জন্য দুরবস্থা এই বানানে দয়রস্যু র আর অ ব দন্ত শয় থয় আকার, দুর্যোগ অবস্থা এই দুইটা মিলে হবে দুরবস্থা। কি হবে? দুরবস্থা। বুঝতে পেরেছো? এই জন্য দুরাও হবে না, আবার দয় নিচে দীর্ঘকার হবে না, বানানটা হবে কি দয়রস্যু র ব দন্ত শয় থয় আকার। আশা করি বুঝতে পেরেছো। অনেকে আবার সন্ধির নিয়মে ওই যে দুরা আ বস্থা এরকম লিখতে পারো, কিন্তু না, এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, দুরবস্থা, কোনো আকার হবে না। তারপরটা দেখো অপেক্ষা মান। অপেক্ষা মান এই শব্দের ব্যাখ্যাটা দেখো কি আছে, যে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী এখানে মূর্ধন্য হবে, যেহেতু অপেক্ষা মান এই শব্দটা সংস্কৃত বা তৎসম থেকে এসেছে, আর তৎসম শব্দ সাধারণত আমরা জানি যে মূর্ধন্য হওয়ার ব্যাপারটা একটু বেশি থাকে। তো এই যে অপেক্ষমান এর অর্থ কি? প্রতীক্ষমান বা অপেক্ষারত বা বিচারাধীন। প্রমিত বানাটা কি হবে? স্বরে অ পয়েকার ক্ষীয় ময়াকার মূর্ধন্য ন। তাহলে এই যে ক্ষীয় পরে যে আকার বা দন্ত ন এই দুটার একটাও কিন্তু হবে না, হবে কি অপেক্ষমান। অপেক্ষমান যেহেতু এটা তৎসম থেকে আসছে, তারা যেভাবে লিখছে তাদের অভিধানে যেভাবে আছে সেইভাবে আমাদেরকে লিখতে হবে, পরিবর্তন করার কোনো সুযোগ নাই, ভুল করার কোনো সুযোগ নাই। তাহলে কি হবে? অপেক্ষমান, যার অর্থ হচ্ছে প্রতীক্ষমান, অপেক্ষার অর্থ বা বিচারাধীন। প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষ যে শব্দটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে স্বত্বাধিকারী। বানাটা প্রমিত কি হবে? দন্ত শয় বদ তয় বয়াকার ধৈরস্যি কয়াকার রয় দীর্ঘ। কেন হলো দেখো, সত্য আমরা জানি যে এই যে জমি বা সম্পত্তি এর একটা ভালো বাংলা হচ্ছে সত্য। এই সত্য বানান কি? দন্ত শয় ব তয় ব, দন্ত শয় ব তয় ব। তাহলে এই যে সত্য, আর তার সাথে অধিকারী। অধিকারী বানান কি? স্বরে অ ধৈরস্যই কয়াকার রয় দীর্ঘ। তাহলে এই বানানটা আমরা জানি। তাহলে অধিকারী, আর অধিকারী মানে কি? যে মালিক, যার কোনো কিছুর উপর অধিকার বা মালিকানা আছে, এরকম ব্যক্তি বা বিষয়কে আমরা অধিকারী বলি, অর্থাৎ কোনো কিছুর সত্যবান বা দাবদার ব্যক্তিকে আমরা অধিকারী বলি। তাহলে দেখো সত্য মানে কোনো সম্পদ, বস্তু, সম্পত্তি এরকম, আর অধিকারী মানে হচ্ছে মালিক। সত্য যোগ অধিকারী এই দুটাকে এক করলে হয় সত্তাধিকারী। কি হয়? সত্তাধিকারী। এই জন্য প্রমিত বানানটা কি হবে? দন্ত শৈব তয় বয়াকার ধৈরস্যই কয়াকার রয় দীর্ঘ, অর্থাৎ সন্ধিনমে সত্য যোগ অধিকারী হয়ে গেছে সত্তাধিকারী। আশা করি ক্লাসটা বেশ উপভোগ করেছো এবং বানানের বিষয়ে অনেক সমস্যায় তোমরা দূর করতে পেরেছো। এরকম ভিডিও পেতে অবশ্যই শুভঙ্কর স্যারের সাথে যুক্ত থেকো এবং অবশ্যই সাহিত্য ভিডিওর সাথে একই থেকো এবং ফলো দিয়ে কমেন্ট করে পাশে থেকো, শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করবা।